দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নতুন আয়োজন আমার ভুবনে। আমাদের এই নতুন আয়োজনে আমরা আলোচনা করব দেশের বরেণ্য শিল্পী, সাহিত্যিক এবং দেশ বরেণ্য বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে এবং জানবো তাদের জীবনের নানা কথা এবং বিশেষ কিছু গল্প। আর আমাদের আজকের প্রথম আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কার্টুনিস্ট, রম্য লেখক এবং জনপ্রিয় ম্যাগাজিন উন্মাদের সম্পাদক হাসান হাবিব। স্যার, সংবাদ প্রকাশের স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। স্যার, আপনার কাছে শুরুতে আমরা জানতে চাইবো যে আপনার ছেলেবেলার কথা। আপনার শৈশব, আমরা যতটুকু জানি যে আপনার শৈশব কেটেছে সিলেটে। তো ছোটবেলার কিছু গল্প যদি একটু শেয়ার করতেন। ছোটবেলায় আমার শুধু সিলেটে কেটেছে তা না, আমার বাবার তো আসলে বদলির চাকরি ছিল। আর বাবা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, কোনো জায়গায় 3 বছর, কোনো বছর 4 বছর এরকম আর কি। সেই কারণে আমার আমার যখন জ্ঞান হলো, আর আমি যখন বুঝতে শুরু করলাম, তখন আমরা ছিলাম চট্টগ্রাম। জায়গাটার নাম ছিল দামপাড়া, পাহাড়ি একটা জায়গা ছিল। তারপরে আমরা গেলাম বগুড়ায়, তারপরে আমরা গেলাম কুমিল্লায়, তারপরে আমরা গেলাম সিলেটে, কিন্তু একদম আগে। সিলেটের স্মৃতি আমার মনে নেই। প্রথমে ছিলাম আমরা চট্টগ্রামে। আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি চট্টগ্রামে, তারপরে গেলাম বগুড়ায়, তারপরে কুমিল্লায়, কুমিল্লা থেকে গেলাম বরিশাল, পিরোজপুর। ওখানে আমার শৈশব শেষ। কাজে আমাদের ছেলেবেলাটা অনেক সুন্দর কাটছে। আমাদের সময় তো আর এই সমস্ত টিভি ছিল না, কিংবা এই ধরনের কোনো গ্যাজেট কিছু ছিল না। বাট তারপরে আমাদের সময়টা অনেক সুন্দর কাটছে। আমরা 6 ভাই বোন ছিলাম। আমাদের অনেক বন্ধু ছিল, এক এক জায়গায় এক এক রকম বন্ধু বান্ধব ছিল। কাজে আমাদের সময়টা আমি মনে করি অনেক সুন্দর কাটছে। স্যার, তাহলে তো আপনার অনেকগুলো স্কুল পরিবর্তন করতে হয়েছে এই সময়টাতে। আমি আসলে প্রায় 8টা স্কুলে পড়েছি। আমার জীবন 8টা স্কুলে পড়া হয়েছে। 8টা স্কুলে আমার প্রচুর বন্ধু বান্ধব ছিল। এখনো কারো কারোর সঙ্গে যোগাযোগ আছে, তারাও ভালোই আছে। শেষ স্কুলে পড়ছিলাম শেষ বলতে মানে চট্টগ্রামে, পিরোজপুরে না। প্রথম স্কুল ছিল বগুড়া পিটি স্কুল, তারপরে ছিল কুমিল্লা ফরিদা বিদ্যায়তন, কুমিল্লা জিলা স্কুল, তারপরে হলো কি বলে কুমিল্লা পরে আসলাম পিরোজপুরে গভর্নমেন্ট স্কুল, তারপরে ময়মনসিংহে 71 নানা বাড়িতে ছিলাম, সেই সময় একটা স্কুলে পড়েছিলাম। এরকম আর কি, প্রায় 8টা স্কুলে আমাকে পড়তে হয়েছে। ইভেন আমার কলেজ যেটা ছিল সেটাও স্কুল, মানে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল আর কি। ওটা আসলে কলেজ ছিল। প্রথম ব্যাচ, আমরা ছিলাম প্রথম ব্যাচ। সেই কারণে প্রায় এটা সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ চিনতে পেরেছি। ওটা আমরা ছিলাম ওটার প্রথম ব্যাচ। আচ্ছা স্যার, আপনার তো ছোটবেলার গল্প শুনলাম, তো কার্টুন নিয়ে কি কোনো মজার গল্প আছে ছোটবেলার? অ্যাকচুয়ালি ছোটবেলায় তো আমি কার্টুন ওইভাবে আঁকতাম না। আমার কার্টুন আঁকতে আসলে আমরা ছবি আঁকতাম সবাই। আমরা 6 ভাই বোন তো, 3 ভাই 3 বোন। আমরা ছবি টবি আঁকতাম সবাই। আমার বাবা খুব উৎসাহ দিত, যে কারণে সবারই কিছু না কিছু আঁকার ব্যাপার স্যাপার ছিল। মেইনলি প্রফেশনালি মানে আমার মেজো ভাই জাফর ইকবাল, সে কিন্তু কার্টুন আঁকতো। সে কার্টুন আঁকতো। তার কার্টুন দেখেই আমি ইন্সপায়ার্ড হইলাম আর কি। মানে সে যখন কার্টুন আঁকতো, কমিক্স আঁকতো, ওটা দেখে আমিও একটু আঁকা শুরু করলাম আর কি। আমার প্রথম কার্টুন স্ট্রিপ ছাপা হইলো অবজারভারে। ডেইলি অবজারভারের একটা বাচ্চাদের কথা ছিল, ওইখানে প্রথম পাঠাইছিলাম, ওইখানে ওরা ছাপলো। ওটা দিয়ে শুরু। কার্টুনটা আসলে মজার স্মৃতি বলতে ওইটাই, একটা জিনিস ছাপা হয়েছে আমার নামে, এটাই আমার জন্য অনেক মজার একটা ব্যাপার ছিল। কার্টুনটা ছিল একটা 3 ফ্রেমের একটা কার্টুন স্ট্রিপ। একজন ম্যাজিশিয়ান অনেকগুলি টাকা তৈরি করছে তার টুপির ভিতর থেকে। ওইটা থেকে অডিয়েন্সের সবাই দৌড়ে এসে টাকা মানে লুটপাট করতেছে, মানে ওখানে ম্যাজিক শো বরবাদ আর কি, এরকম একটা কার্টুন ছিল। ম্যাজিক শো থেকে ডাকাতির শো শুরু হয়ে গেল আর কি। ওরকমই একটা ব্যাপার ছিল। আচ্ছা আচ্ছা। স্যার, ছোটবেলায় আপনার বাবা মা আপনাকে নিয়ে কি স্বপ্ন দেখতেন? কারণ মানে ওই সময় তো আসলে কার্টুনিস্ট এই ব্যাপারটা সম্ভবত এতটা জনপ্রিয় ছিল না। তো বাবা মার কি স্বপ্ন ছিল? না, অ্যাকচুয়ালি আমার বাবা মা তারা আসলে আমাদের কোনো ভাই বোনকে নিয়ে আলাদা কোনো স্বপ্ন দেখতো না। শুধু তার বাবার একটা স্বপ্ন ছিল যে আমার বড় বোনকে সে একজন লেখক বানাবে। বড় বোনের উপরেই তার অনেক এক্সপেরিমেন্ট ছিল। বড় বোন তাকে বাংলায় পড়তে হবে, সে একজন বড় লেখক হবে, এরকম একটা প্ল্যান করতে আব্বার ছিল। কিন্তু অন্য ভাই বোনরা যে লেখকটা ভাবে, ওইটা তার মাথায় ছিল। আর কারোর উপরে কোনো প্রেশার ছিল না, যে যেটা পড়তে চাইছে
তাকেই সেটা করতে দেওয়া হয়েছে। আমার যেটা মনে হয় এখনকার যারা ব্রিলিয়ান্ট ছাত্র তারা কিন্তু ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হয়ে যায়, তাই না? কিন্তু ওই সময় কিন্তু আমাদের সময় যারা একটু ব্রিলিয়ান্ট ছাত্র ছিল তারা কিন্তু বেসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করতো। আমার যে কারণে মনে হয় আমার বড় ভাই তার সাথে ম্যাট্রিকে স্ট্যান্ড করেছিল। তো সে কিন্তু কেমিস্ট্রি নিয়ে পড়তে চাইছে, কেমিস্ট্রি নিয়ে পড়ছে। আমার মেজর ভাই ফিজিক্স নিয়ে পড়তে চাইছে, ফিজিক্স নিয়ে পড়ছে। তো আমার বাবার হচ্ছে কোনো বাধ্যবাধকতা ছিল না যে যেটা পড়তে চাও। শুধু বড় বোনকে সে একটু বাংলায় পড়াইতে চাইছে, তাকে তার সাহিত্যিক বানানোর প্ল্যান ছিল। কিন্তু বড় বোন আসলে এক লাইনও কিছু লিখে দেয় এখন পর্যন্ত। সে আচ্ছা, সাহিত্যিক আচ্ছা। হয় নাই। হুম। এই হচ্ছে কথা। স্যার আপনি যেহেতু বড় ২ ভাই, আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক আপনার পরিবারের ২ জন হুমায়ূন আহমেদ স্যার এবং জাফর ইকবাল স্যার দুজনই আপনার বড় ভাই। তো বড় ভাইদের দেখে কি কখনো আপনার মনে হয়েছে যে আপনিও কথা সাহিত্যিক হতে চান বা সাহিত্যিক হতে চান এরকম? না, না, এটা আমার কখনোই মনে হয় নাই। আসলে আমি যেভাবে বড় হয়েছি, আমার বাবা লিখতেন। আমার বাবা লেখালেখি করতেন। তার বিভিন্ন আ পত্র-পত্রিকায় তার লেখা ছাপা হতো। তো আমরা এটা দেখে মনে হইতো যে আমরা বোধহয় মানুষ এরকমই হয়। লিখবে, ছাপা হবে, বই বেরোবে। বাবার অবশ্য বই বের হয়নি। একটা বই বাবা নিজেই বের করেছিলেন। এই জিনিসটা সবসময় আ লেখালেখির ব্যাপারটা আমরা খুব অভ্যস্ত ছিলাম আরকি। যে এটা আমার মাও লিখতেন। বাবা আমার মাকে দিয়েও লেখাইতেন। মার লেখা বিভিন্ন জায়গায় ছাপা হইতো। বেগম পত্রিকায় ছাপা হইতো। তো আমরা এই কারণে লেখালেখি দেখতে, দেখতেই বড় হইছি। কাজেই বড় ভাই কিংবা মেজো ভাই তারা যখন লেখালেখি শুরু করলো, আমি খুব একটা আমরা খুব একটা অবাক হইনি আরকি। এটাই স্বাভাবিক, লিখতে হবে। এবং আমি ন্যাচারালি আমাদের একটা পারিবারিক পত্রিকা ছিল। পত্রিকার নাম ছিল সুনিলিত সাগরিত। এই পত্রিকাটা হচ্ছে হাতে লেখা পত্রিকা। এটা আমার বাবা সম্পাদক ছিল। তার কারণে এটা বের হইতো। এরপর হয়তো কোনো একটা ঈদে বেরোলো কিংবা কোনো একটা বিভিন্ন অকেশনে এটা বের হইতো। বছরে ১ টা কিংবা ২ টা এরকম বের হইতো। কেউ হয়তো বিদেশে যাচ্ছে, তখন ওই যে বিদেশ যাত্রার সংখ্যা এরকম আরকি। তো সো এই পত্রিকাটাতে আমরা সবাই লিখতাম আরকি। আমিও লিখতাম। কিংবা আমি ছবি আঁকতাম। এরকম। কাজেই লেখালেখি, ছবি আঁকাআঁকির ব্যাপারটা আমার ধারণা ওই পত্রিকাটাকে কেন্দ্র করেও কিছুটা আ এগিয়ে আছে আরকি। আচ্ছা, আর আমি নরমালি অ্যাকচুয়ালি আমি লেখক হইতে চাই নাই। অ্যাকচুয়ালি আমি লেখকও না ওই অর্থে। আমি আসলে কার্টুন আঁকি। আমি আমার বেসিক্যালি আমার পরিচয় হচ্ছে আমি একজন কার্টুনিস্ট। প্রফেশনাল কার্টুনিস্ট আমি। আমি সেই 1978 থেকে এটাকেই প্রফেশন হিসেবে নিয়েছি। আর অনেকে আমাকে রম্য লেখক বলে। কিন্তু হ্যাঁ, সেটা লিখি। কারণ কার্টুনের যেটা দরকার, কার্টুনে তো স্যাটার ব্যাপারটা দরকার। মানে সংলাপগুলি তো আমাকে একটু রম্য করে লিখতে হবে, একটু ফানি লিখতে হবে, স্যাটার হইতে হবে, মানে আইরনি হইতে হবে, অনেক কিছুই থাকে ব্যাপারে। এই জায়গাগুলি যখন কার্টুনের সংলাপগুলি যখন একটু বড় করে লেখা হয়, তখনই কিন্তু সেটা রম্য রচনা হয়ে যায়। সেই অর্থে আমাকে রম্য রচয়িতা বলা যেতে পারে আরকি। তবে মেইনলি আমি আমি আসলে কার্টুনিস্ট এবং কমিক্স আর্টিস্ট। আমি কমিক্স আঁকি, কার্টুন আঁকি, মাঝে, মাঝে গ্রাফিক নভেল আঁকি। এটাই আমার প্রফেশন। একটা আচ্ছা, ইউনিভার্সিটিতে আপনি আমি তো আমি একটা কার্টুন ইউনিভার্সিটিতে নিয়ে তো আমি শুরু থেকেই আছেন তাহলে। হ্যাঁ, হ্যাঁ, কার্টুনে আমি সেই অনেক আগে থেকেই আছি। অনেক আগে থেকেই আছি। আচ্ছা, তাহলে যদি কার্টুনিস্ট না হতেন তাহলে কি হতেন? কার্টুনিস্ট না হলে আমার ছোটবেলায় ইচ্ছা ছিল ইয়ে হওয়ার। এটা অনেককে বলতাম আমি। এই যে আমাদের যখন বগুড়ায় থাকতাম, তখন আমাদের বাসার কাছেই ছিল একটা ফায়ার ব্রিগেডের একটা অফিস। মানে দমকল বাহিনীর গাড়ি। কোথাও আগুন লাগলেই ছুটে যেত আরকি। ওইটা আমার খুব ভালো লাগতো। তখন আমার স্বপ্ন ছিল যে কোন দমকল বাহিনীর গাড়ির ড্রাইভার হবো। এটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। এবং এটা আমি সবসময় বলতামও সবাইকে, যেটা আমি হুম। বড় হলে এটা। তাদেরকে আমার খুব হিরোইক লাগতো আরকি। যে ঘন্টা বাজে প্রচন্ড বেগে একটা গাড়ি ছুটে যেত। আমাকে আসলে একবার ছোটবেলায় স্কুলে যখন ১ম পরীক্ষা দেই, ক্লাস 1 এ ভর্তি হওয়ার সময়, আমাকে স্কুলের টিচার কয়েকটা প্রশ্ন করছিল আরকি। ভর্তির সময় কিছু প্রশ্ন করে না? আমাকে প্রশ্ন হুম। করছিল পৃথিবীতে সবচেয়ে জোরে চলে কি? আমি বুঝলাম যে ফায়ার ব্রিগেডের গাড়ি। বাহ! ফায়ার ব্রিগেডের গাড়ি। তো এই ব্যাপারটা আমার মাথায় ছিল আরকি। যে কারণে আমার একটা স্বপ্নও ছিল যে আমি বড় হলে ফায়ার ব্রিগেড গাড়ির ড্রাইভার হব। কিন্তু যাই হোক পরে স্যার আল্টিমেটলি আমি অনেক দেশে কিন্তু কার্টুনিস্ট হই। এখন অনেক দেশে কিন্তু সিভিল লোক যারা বেসামরিক যারা তারাও কিন্তু ফায়ার ব্রিগেডের অংশ হতে পারে। তো আপনার কি এরকম কোন প্ল্যান আছে কিনা যে আমি পরে বিদেশে গিয়ে কোথাও ফায়ার ব্রিগেডের যদি সুযোগ হয় বা এখন না আমাদের পাওয়ার দেশে পর যদি আপনাকে কোনো অফার করা হয় যে আপনি একজন অনারারি সদস্য হিসেবে ফায়ার ব্রিগেডে যোগ করুন, আপনি কি সেই প্রস্তাব গ্রহণ করবেন? করতে পারি, সমস্যা নাই। করতে পারি। আচ্ছা, আচ্ছা, কোন ব্যাপার না। আচ্ছা। আ স্যার আপনার আ পরিবারের এই ভাই-বোনদের মধ্যে কার সঙ্গে সবচেয়ে ভালো বোঝাপড়া ছিল? ভাই বোনদের মধ্যে আসলে সবচেয়ে বেশি বোঝাপড়া ছিল আমার বড় বোনের সাথেই। এখনো আছে। আমার বড় বোন এখনো আছে। তার সাথেই আমার সবচেয়ে বেশি আ
আর তারপরে আমার মেজো ভাই জাফর ইকবালের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। বড় ভাই তো সবার বড়, তো তার সাথে আমি ফ্রেন্ডলি ছিলাম, বাট সে আবার একটু স্টুডেন্ট হিসেবে ভালো, তো সবসময় ফার্স্ট সেকেন্ড হয়েছে, যে কারণে সে আমাদের পড়াশোনার খোঁজ খবর সবসময় দিত, কে কি করলো। এই কারণে তাকে একটু আমরা ভয় পেতাম আর কি, একটু দূরে দূরে থাকতাম, যে কিছু দেখা গেলে হয়তো পড়াশোনার কিছু একটা ব্যাপারে ধরে বসবে। এই কারণে একটু আচ্ছা একটু দূরত্ব ছিল, কিন্তু সবসময় না। আপনার একাডেমিক ব্যাপারে তার সাথে একটু দূরত্ব ছিল, তাকে একটু এড়ায় চলতাম আর কি। আর কিছু হলেই সে এসে বলতো যে এই যাও পাঠ্য বই নিয়ে আসো, রিড কেমন করছো তুমি? এরকম আর কি। যেমন তো সে একবার আমাকে এবং আমার ইমিডিয়েট বড় একটা বোন ছিল, সে কিছুদিন আগে মারা গেছে, বছর খানেক হলো। তাকে সেই বোনটাকে সে আমাদের দুজনকে বেশি পড়াটা ধরতো। তো সে বললো যে ইংরেজি বই নিয়ে আসো, পাঠ্য বইটা। তো আমরা তো ভয়ে ভয়ে দুজন ইংরেজি বই নিয়ে আসলাম। এবং তখন আবিষ্কার করা হলো যে ইংরেজি বইটা সব বই অবস্থায় খারাপ, কিন্তু ইংরেজি বইটা একদম ঝকঝকে নতুন। তখন সে আবিষ্কার করলো যে আসলে এই বইটা খুব বেশি ধরা হয় না আর কি, ছোঁয়া হয় না, যে কারণে এটা এখনো নতুন আছে। তারপরে ইংরেজি চর্চা হইতেছে না, ইংরেজি পড়া হচ্ছে। তারপর শুরু হইলো তার মানে ইংরেজি ট্রান্সলেশন ধরা, এইসব হাবি জাবি। আচ্ছা স্যার, তাহলে ভাই বোনদের মধ্যে শাসন করতেন কি বড় ভাই সবচেয়ে বেশি? হ্যাঁ, বড় ভাই একটু সচেতন করতে হয়। আমরা সবাই ফ্রেন্ডলি ছিলাম, তারপরও একটু সচেতন যা করার বড় ভাই করতো, হুম, যেহেতু সে সবার বড়, সেই অর্থে। হ্যাঁ। আমার মনে হয় স্যার এই গল্পগুলো নিয়ে একটা বই আছে মোহাম্মদ জাফর ইকবাল স্যারের। আপনারা সবাই এক এক বাসায় থাকতেন যখন, এরকম হ্যাঁ কিছু হ্যাঁ, গল্প আমি বলছি। সেটাই আসলে আচ্ছা আমাদের গল্পগুলি বড় ভাই নাহলে মেজো ভাই সবাই লিখে ফেলছে, আমিও কিছু কিছু আচ্ছা, লিখেছি। হ্যাঁ। স্যার আপনি এই মুহূর্তে, যেহেতু আমরা জানি যে আপনি শিক্ষকতা পেশাতেও যুক্ত আছেন, তো শিক্ষকতাটা কতটুকু উপভোগ করছেন কার্টুনের পাশাপাশি? আমি আসলে একটা ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি একটা জিনিস পড়াই, সেটা হচ্ছে গ্রাফিক নভেল। এটা আচ্ছা আমার সাথে, আমার প্রফেশনের সাথে একদমই জড়িত। সারা পৃথিবীতে আসলে গ্রাফিক নভেল নিয়ে একটা আন্দোলন হচ্ছে। আর মানুষ কিন্তু এখন সবাই গ্যাজেটে এত অভ্যস্ত হয়ে গেছে, বই পড়াটা একটা কমে গেছে, সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম এসব নিয়ে ব্যস্ত, যে কারণে কিন্তু বইয়ের রিডার কমে গেছে। এবং এইটাকে বেস করে ইভেন কমিক্স এর যে মার্কেট, সেটাও একটু ফল করছে। এই কারণে যারা গবেষক, তারা একটা প্ল্যান করছে, তারা এই গ্রাফিক নভেল ইস্যুটাকে নিয়ে আসছে। গ্রাফিক নভেল মানে একটা খুব ক্লাসিক্যাল বই, খুব বড় একটা বইকে তারা কমিক্সের মতো, কমিক্সের ফরম্যাটে এটাকে প্রকাশ করা হয়। শুধু যে বড় মানে বিখ্যাত বই তা না, নতুন নতুন বই গ্রাফিক নভেল হিসেবে আসে। কারণ মানুষ তো ছবি দেখতে পছন্দই করে। সো এটা যদি কমিক্স ফরম্যাটে আসে, গ্রাফিক নভেল ফরম্যাটে আসে, তাহলে কিন্তু মানুষ আগ্রহ করে নিবে। এই একটা ভালো আন্দোলন কিন্তু সারা ওয়ার্ল্ডে শুরু হয়েছে, অনেক আগে থেকেই শুরু হয়েছে। তো আমি এটা নিয়ে উপরে একবার একটা ইংল্যান্ডে একটা ওয়ার্কশপে গিয়েছিলাম, এই গ্রাফিক নভেলের ওয়ার্কশপ। তো যাই হোক, আমরাও এটা নিয়ে অনেক কাজ করতেছি, আমার নিজেরও কিছু গ্রাফিক নভেল আছে। সো একটা ইউনিভার্সিটিতে আমি এই সুযোগটা পাইছি, তারা বলছে যে আমাকে এটা পড়ানোর জন্য। কারণ ওই ইউনিভার্সিটিতে, ওই ডিপার্টমেন্ট এমসিটি ডিপার্টমেন্টে কিন্তু অ্যানিমেশন শেখানো হয়, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন এগুলো শেখানো হয়, কিভাবে কোড তৈরি করতে হয়। অ্যানিমেশন কিন্তু হুট করে শুরু করা যায় না। যেমন ধরেন যে 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 আর্টিস্ট একটা ড্রয়িং করতে গিয়ে আসছে, ড্রয়িং আসছে ধরেন কেভ কেভ ড্রয়িং, যেটা মানে গুহা চিত্র থেকে আসছে স্টিক ফিগার থেকে আসছে কার্টুন, কার্টুন থেকে আসছে কার্টুন স্ট্রিপ থেকে আসছে কমিক্স, কমিক্স থেকে গ্রাফিক নভেল, তারপরে অ্যানিমেশন। সে অনেকগুলি পর্যায়ে আছে, এই পর্যায়গুলি পার হয়ে আপনাকে অ্যানিমেশন আসতে হবে। যে কারণে ওই অ্যানিমেশনের আগে গ্রাফিক নভেলটা দরকার, মানে এটা একটা স্টোরি বোর্ডের মতো। তা আমি ওই জিনিসটাই স্টুডেন্টদেরকে পড়াই আর কি, গ্রাফিক নভেল কিভাবে আঁকতে হয়, কিংবা গ্রাফিক নভেলের স্টোরিটা কি হতে পারে, কিংবা কমিক্স কিভাবে আঁকতে হয়, নিয়ম কারণ কি, এগুলি আমি তাদেরকে পড়াই। আমি এনজয় করি, যেহেতু এটা আমার সাথে খুব রিলেটেড, আমার প্রফেশনের সাথে অনেক রিলেটেড, সেই কারণে আমি এটা স্টুডেন্টদেরকে পড়াই, অনেক আগ্রহ পাই আর কি। আর তাদেরও যথেষ্ট আগ্রহ আছে। আচ্ছা স্যার, আমরা তো এবার একটু পিছনের দিকে যেতে চাই, যে আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে উন্মাদের সঙ্গে আছেন, তো উন্মাদের সঙ্গে আপনার গল্পটা আমরা একবার সংক্ষেপে একটু জানবো, শুরু থেকে শেষ আসলে পর্যন্ত। উন্মাদের গল্পটা তো অনেকবার বলা হয়েছে সবাইকে। উন্মাদের বয়স অনেক, 1978 জি। সালের মে মাসে এটা বেড়েছিল। কাজে সেই হিসাবে হিসাব করলে প্রায় 43-44 বছর হয়ে গেছে। আমরা যখন জি। ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়তাম, কিংবা ইউনিভার্সিটি ঢুকবো, ওই সময়কার কথা। সেই সময় আমার কিছু ফ্রেন্ড ছিল, যারা ইশতিয়াক হোসেন, কাজী খালিদ আশরাফ,
তারপরে সাইফুল হক, এরকম অনেক কিছু ফ্রেন্ডস, নওশাদ নবী, সুলতানুল ইসলাম, রেজাউল নবী, এরকম আমাদের কিছু ফ্রেন্ডস সবাই মিলে একটা পত্রিকা করলো। পত্রিকার নাম হচ্ছে উন্মাদ। আর আমরা কিন্তু ভেবেছিলাম না যে উন্মাদটা তো মানুষ পছন্দ করে, কিন্তু মানুষ অনেক পছন্দ করে। এবং আলটিমেটলি এটা আমরা প্রফেশন হিসেবে নেওয়ার চিন্তা করলাম। মানে আমি এই চিন্তাটা করলাম আর কি। একসময় সবাই যখন আমরা পাস করে বেরোলাম, সবাই দেখা গেল বিভিন্ন জায়গায় ইনভলভ হয়ে যাচ্ছে। খালেদা স্টাফ চলে গেলো আমেরিকায়, ইস্তিয়াক অন্য একটা বিজনেসে ঢুকে গেলো, সবাই দেশ বিদেশে চলে গেলো, আমি তো দেশে আছি। আর পত্রিকা দেখি বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়েই গেছে। তখন আমি ভাবলাম যে এটাই করি। আমি তো একটা ব্যাংকে চাকরি করতাম, ব্যাংকের পোস্টিংটা ছিল মানিকগঞ্জে। আমার ওইখানে মনে হলো যে ব্যাংকের চাকরিটা ছেড়ে দিয়ে বরং উন্মাদটা করি না, কেন, রিস্ক ছিল। সবাই কিন্তু সেই সময় আমাকে নিষেধ করছে, খবরদার এই কাজ করি না। কিন্তু আমার তখন মনে হলো না, এটাই করি, একটা রিস্ক দিলাম আর কি। তখন পত্রিকাটা ছিল 3 মাসে একটা বেরোতো, কখনো কখনো আরো দেরিও হইতো। তখন আমি পত্রিকাটাকে প্রথম দায়িত্ব নিয়ে আমি এটাকে মান্থলি করে ফেললাম, মাসে একটা সংখ্যা। এইভাবে আমাদের শুরু হইলো। এবং আমি দেখলাম যে আমরা আমি বেশ সাকসেসফুলি পত্রিকা আমরা চালাইতে পারতেছি। এবং আমাদের এই পত্রিকাটা আমরা যখন শুরু করছিলাম, তখন হার্ডলি 4 জন কার্টুনিস্ট ছিল। আমি আঁকতাম, সুলতানুল ইসলাম আঁকতো, খালেদ আশরাফ আঁকতো, রেজাউল নবী আঁকতো। এরকম 4-5 জনের বেশি কার্টুনিস্ট ছিল না, একদমই কম ছিল। কিন্তু এখন আমাদের অ্যাসোসিয়েশনে, আমাদের একটা কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন হয়ে গেছে। এই উন্নতকে বেস করে অনেক কার্টুনিস্ট তৈরি হয়েছে। সেই অ্যাসোসিয়েশনে প্রায় 50 জন মেম্বার, সবাই প্রফেশনাল কার্টুনিস্ট। এখন কিন্তু আর আমাদের কার্টুনিস্টের ক্রাইসিস ব্যাপারটা নাই। এখন যদি কেউ প্রফেশন হিসেবে কার্টুনটাকে নিতে চায়, সে নিতে পারে, মানে সম্ভব সম্ভব আর কি। এটা আমাদের জন্য একটা বড় সাকসেস। এবং একজন কার্টুনিস্ট যে শুধু একটা পলিটিক্যাল কার্টুন আঁকবে তা না। একজন কার্টুনিস্ট চাইলে সে কমিক্স আঁকতে পারে, সে গ্রাফিক নোভেল আঁকতে পারে, সে অ্যানিমেশনের দিকেও যেতে পারে। আর একজন কার্টুনিস্টরাই কিন্তু যখন অ্যানিমেটর হয়, তখন তাদের জন্য অনেক সুবিধা আছে। তারা এই ফ্রেমিং ট্রেমিং গুলি ভালো বুঝে। সেই কারণে একজন কার্টুনিস্টের মানে ইয়ে আর কি বলে, দৌড় অনেক দূর, অনেক দূর পর্যন্ত। সে অনেক কিছুই করতে পারে, অনেক স্কোপ আছে। তো আমাদের দেশে কিন্তু এখন কমিক্স অনেক জনপ্রিয় হয়েছে। কমিক্স এখন অনেক জনপ্রিয়, যেমন ঢাকা কমিক্স নামে একটা প্রতিষ্ঠান আছে, আমাদের একজন কার্টুনিস্ট এটা তৈরি করছে। এবং সে খুব ভালো বিজনেস করতেছে। এবং তার কমিক্স বিভিন্ন আমাদের দেশের বাইরেও এগিয়ে এখন যায়। খুবই আন্তর্জাতিক মানের কমিক্স, বাংলা কমিক্স। কাজে আমরা এই সাইডে সাকসেসফুল। যেমন জাপান থেকে আমার কাছে জাপানিজ কিছু আর্টিস্ট না, কিছু বিজনেসম্যান আসছিল। জাপানিজ কমিক্সকে মাঙ্গা বলা হয়। মাঙ্গার কিছু লোকজন আসছিল, পাবলিশার। তারা আমাকে প্রস্তাব দিচ্ছিল তারা বাংলাদেশে মাঙ্গা করতে চায়। তো তার মানে এটা কিন্তু কত দূর গিয়েছে, তাই না? কিন্তু মাঙ্গারা তাদের প্রস্তাবটা আমার পছন্দ হয় না, আমি রাজি হইনি। তারা বলছিল যে তারা আমাদের আর্টিস্টকে দিয়ে মাঙ্গা আঁকাবে, তাদের কাহিনী। আমি বলছি না, এটা হইতে পারে না। যেটা হইতে পারে, তোমরা আমাদের কমিক্স জাপানে নিয়ে যাও, জাপানিজ ভাষায় প্রকাশ করো, এটা একটা। আমরা তোমাদের কিছু মাঙ্গা বাংলা ভাষায় প্রকাশ করি, এটা হইতে পারে। কিন্তু তারা আবার ওইটাতে রাজি। তারা রাজি হচ্ছে আমাদের আর্টিস্টকে দিয়ে তাদের জিনিস আমরা খাবো, তাদের স্টাইল। তাহলে তো আমাদের কমিক্স তো মার খাবে, তাই না? তো আমরা এই কারণে, আমি অন্তত এই কারণে রাজি হইনি। পরে কি হয় জানি না, কিন্তু তারা, যারা জাপানিজ আর্টিস্ট মানে মাঙ্গা যারা ব্যবসায়ী, তারা কিন্তু এই কাজটা সারা ওয়ার্ল্ড ওয়াইডই করছে। যেমন কোরিয়ায় তারা ঢুকে গেছে, কোরিয়ার আর্টিস্টদেরকে দিয়ে তারা এখন মাঙ্গা আঁকায়, এরকম আর কি। তারপরেও আমি বলবো যে আমরা বাংলাদেশে আমরা যারা কার্টুনিস্ট আছি, তারা আই থিঙ্ক ভালোই আছে কমিক্স। স্যার, উন্মাদের কথা যেহেতু বলছিলাম, আপনি বলছিলেন যে উন্মাদের মাধ্যমে আমরা অনেক কার্টুনিস্ট পেয়েছি। তো আপনার কাছে উল্লেখযোগ্য কাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের কার্টুনিস্টদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল কারা আছেন, বা উন্মাদের মাধ্যমে আমরা জানি যে অনেকে পুরস্কারও পেয়েছেন, অনেকে পরবর্তী সময়ে দেশের বাইরেও কাজ করেছেন। অনেকে আছে, যেমন আমাদের যে আমাদের শুধু যে কার্টুনিস্ট তৈরি করেছি তা না, আমরা লেখকও তৈরি করেছি, রম্য লেখক তৈরি করেছি। যেমন মেহেদী হক, একজন আছে মেহেদী হক, সে হচ্ছে ঢাকা কমিক্সের মালিক বা আর্টিস্ট, সবই সে। আরেকজন আছে যে তন্ময়, কার্টুন পিপলের সে সব। কার্টুন পিপল নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা কার্টুন আঁকা শেখায়, তারা কার্টুন নিয়ে অনেক কাজ করে। তারপরে আছে আমাদের যে মোর্শেদ মিশু, ওই যে আন্ডার 34 এবার সে বাংলাদেশ থেকে সিলেক্ট হয়েছে। তারপরে লেখকদের ভিতরে আছে আমাদের ওয়াহিদ ইবনে রেজা বক্তি, সে এখন কানাডায় বড় বড় ইয়েতে কাজ করে, বিভিন্ন অ্যানিমেশন মুভিতে সে কাজ করে। তো এরকম আর কি, সব জায়গাতেই আমাদের লোকজন আছে আর কি। সেটা কার্টুনিস্টের ক্ষেত্রেও আছে, লেখক হিসেবেও আছে। এই আই থিঙ্ক আমরা যেমন কিশোর,
ওই যে কিছুদিন আগে যাকে নিয়ে খুব হয়েছি হলো, সে কিশোর কিন্তু আমাদের উন্নত থেকে, আমরা তাকে কিশোরকে আমার মনে আছে প্রথম আমরা পুরস্কার দিয়েছিলাম। তারপরে আছে নাসরিন সুলতানা মিতু, মেয়ে আর্টিস্ট অনেক আছে, শিখা, তারপরে এরকম অনেকেই আছে। এবং তারা সবাই যার যার জায়গায় মানে সাকসেসফুল এবং তারা প্রফেশনাল। এটা আমাদের এই জন্য একটা যে স্যার যাত্রাটা উন্মাদের, এই এই পথ চলাটা কতটুকু মানে উপভোগ করেন? মানে যখন শুরু করেছিলেন তখন কি কখনো মনে হয়েছে যে উন্মাদ এতটা বড় হবে একদিন? না না, যখন শুরু করেছিলাম তখন তো আমার জাস্ট ফিনান্সিয়াল ব্যাপারটা ছিল না, তখন যেটা ছিল আমার আবেগটা ছিল, আমার ভালো লাগা ছিল, আমার আঁকতে ভালো লাগে, আমার এই ব্যাপারটাই ছিল আমার মাথায়। পরে কি হবে জানি না, শুরু করে দিই এরকম একটা ব্যাপার ছিল। কষ্ট হয়েছে, অবশ্যই অনেক কষ্ট হয়েছে, আমাদেরকে অনেক কেস টেসও ফেস করতে হয়েছে। তো এগুলি সব ফেস করেই আমরা আজকে এই পর্যায়ে আসছে। আমার ভালো লাগে, অবশ্যই অনেক ভালো লাগে। আসলে একটা প্রফেশনের সাথে যদি ভালো লাগাটা যুক্ত হয় তাহলে তো আর কোনো টেনশন থাকে না। এখন তখন যদি টাকা পয়সা নাও থাকে তাহলেও সমস্যা নেই, কিন্তু আমরা এটা এনজয় করছি। আসলে আমি না, আমার সঙ্গে যারা কাজ করে তারা কিন্তু সবাই এই ব্যাপারটা এনজয় করে। আমরা যদি শুধু কার্টুনিস্ট তৈরি করছি তা না, আমরা কিন্তু লেখকও তৈরি করছি, যেটা আমি একটু আগে বললাম আইডিয়া বাস, আমরা বলি আইডিয়ানিস্ট। যে কার্টুন আঁকে সে কার্টুনিস্ট, আর যে আইডিয়া দেয় সে হচ্ছে আইডিয়ানিস্ট। মানে আইডিয়া কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমি এক জিনিস আঁকবো, সবসময় যে কার্টুনিস্ট আইডিয়া দেবে তা না, একজন আইডিয়া দেয়, আমরা সেটার উপরে কাজ করি, এভাবেই চলছে। স্যার যারা বাংলাদেশে শিশু বা শিক্ষার্থী রয়েছে যারা স্কুলে পড়ছে, তারা যদি কার্টুনিস্ট হতে চায় তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে? না, এটা ইন্টারেস্টিং। আগে আমার কাছে অনেকে গার্জেনরা আসতো, ছেলেপেলেরা ছবি আঁকা শিখতে চায়, তখন আমি বলতাম না, ছবি আঁকার তো অনেক প্রতিষ্ঠান আছে, আপনারা তাদের কাছে যান। কিন্তু এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখন অনেক গার্জেন আমার কাছে আসে তাদের বাচ্চাদেরকে নিয়ে, যে তারা ছেলেকে কার্টুন আঁকা শিখাতে চায় কিংবা কমিক্স আঁকা শিখাতে চায়। এটা খুবই পজিটিভ। কারণ একটা ছেলে যখন নর্মাল ছবি আঁকে, একটা আম কিংবা একটা কলা আঁকলে কিন্তু এটা খুব বেশি দূর নেওয়া যাবে না, তাই না? এর একটা প্র্যাকটিস হবে, কিন্তু সে যদি এখন থেকেই কমিক্স আঁকার প্র্যাকটিস করে তাহলে কিন্তু এটা একটা বিরাট ব্যাপার। কমিক্স আর্টিস্ট কিন্তু বিশাল একটা ব্যাপার। কমিক্স এর পরের স্টেজটাই হচ্ছে গ্রাফিক নভেল। তো যে এখন এখন থেকেই আমাদের অনেক গার্জেনই আমি দেখতেছি তার ছেলেকে কার্টুন আঁকা শেখাতে চায়, কমিক্স আঁকা শেখাতে চায়। এটা খুবই একটা পজিটিভ সাইন আমি মনে করি। এবং তবে এখন থেকে যদি সে কমিক্স এর একটা প্র্যাকটিস শুরু করে তাহলে দেখা যাবে যে সে বড় হলে সে এটা একটা বড় কমিক্স আর্টিস্ট হতে পারছে। এটা যে কোনো প্রফেশনের থেকে অনেক বেশি আহ, মানে উচ্চমানের একটা প্রফেশন একজন কমিক্স আর্টিস্ট হওয়া, তাই না? বাইরে তো অনেক ডিমান্ড এসব কমিক্স আর্টিস্ট যারা কাজ করে। যে আমাদের দেশেও ওই ওই ব্যাপারটা তৈরি হচ্ছে আস্তে আস্তে, এটা আমি নিজেই ফিল করতেছি। গার্জেনটা অনেক স্যার সচেতন। বাংলাদেশে এই এই যে হ্যাঁ, গ্রাফিক নোবেল বা অ্যানিমেশনের ভবিষ্যৎটা সম্পর্কে আপনি কতটুকু আশাবাদী? যে না না, আমরা আসলে যেরকম দেখছি ভারতে যেরকম এখন অনেক অ্যানিমেশন মুভি হচ্ছে, সিরিজ হচ্ছে, এরকম হ্যাঁ বাংলাদেশেও হ্যাঁ কি একসময় আমরা দেখতে পাবো? হ্যাঁ, বাংলাদেশে তো আসলে বাংলাদেশে অনেক ভালো ভালো অ্যানিমেটর আছে, অনেকেই আছে, এবং তারা কিন্তু সবাই বাইরে কাজ করে, হ্যাঁ, বিদেশের জন্য কাজ করে। কারণ দেশের জন্য কাজ করতে পারতেছে না কেন? তারা ওই তাদের পরিশ্রমের দামটা পাচ্ছে না, তাই না? এটাই একটি সমস্যা, এই সমস্যাটা এখনো আছে। এই সমস্যার কারণে কিন্তু আহ, এটা হচ্ছে না আর কি। যেমন কার্টুনের যে ব্যাপারটা, যারা কার্টুনের আমাদের কার্টুনের ভিতরে একটা একটা ইয়ে আছে, একটা মানে ঐক্য আছে, আমরা সবাই একসাথে কাজ করতেছি। এখানে একটা লিডারশিপের ব্যাপার আছে। লিডারশিপ ছাড়া তো আসলে ইন্ডাস্ট্রি হয় না, তাই না? ইন্ডাস্ট্রি ডেভেলপ করে। তো সব ধরেন এখানে আমি যেহেতু সিনিয়র আছি, আরো দু একজন সিনিয়র আছে, আমরা একটা লিডারশিপের ভূমিকাটা আমরা পালন করতে পারতেছি, বাচ্চারা আমাদেরকে মানে। কিন্তু অ্যানিমেটেড যারা, তাদের মধ্যে ওই লিডারশিপ ব্যাপারটা এখনো তৈরি হয় না। এখানে সবাই সবাই ভালো করতেছে, তাদের ভিতরে একটা লিডারশিপ চলে আসলে দেখবেন যে এটা একটা ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়ায় যাবে। তো দাঁড়াবে, অবশ্যই দাঁড়াবে, আমরা আশাবাদী। কারণ যারা অ্যানিমেটর, সামনের পৃথিবী কিন্তু অ্যানিমেশনের পৃথিবী, অ্যানিমেটরদের পৃথিবী, কারণ সবকিছু অ্যানিমেটেড হচ্ছে। কাজে এটা তো একটা বিশাল ব্যাপার। কারণ আমি যে ডিপার্টমেন্টে পড়াই, এমসিটি ডিপার্টমেন্ট, মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি, ওরা তো অ্যানিমেশনই শেখায়, 2D অ্যানিমেশন শেখায়, 3D শেখায়। আমি ওইখানে অনেক ইয়ে দেখি, ছেলেমেয়েরা যারা কাজ করে, আমাদের স্টুডেন্টরা, তারা কিন্তু ইউনিভার্সিটিতে পাশ করার আগে বিভিন্ন জায়গায় কাজ, আউটসোর্সিং এর কাজ শুরু করে দেয় অ্যানিমেশনের বেস কাজে। তো তার মানে কি, তারা তো কি আগ্রহ বোধ করছে, তাই না? এটা একটা ডিফারেন্ট একটা পেশা, একদমই ডিফারেন্ট পেশা। একটা সময় মানুষ শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাইতো, কিন্তু এখন তো এই ব্যাপারটা কিন্তু তা না। এখন কিন্তু অনেক চয়েস আছে। এই কম্পিউটারের যুগে, এই আধুনিক যুগে, এই হাই টেকনোলজির যুগে অনেক অপশন আছে। এই অপশন গুলি আমরা গ্রহণ করতে পারি। কারণ এখন কিন্তু আমাদের আমাদের আমি তো দেখি আমাদের কার্টুনিস্টরা অনেক ব্যস্ত। কারণ হয় কি, অনেক সরকারি
কাজেও এখন কমিক্স ইউজ করা হচ্ছে। যে সমস্ত পোস্টার ইউজ করা হচ্ছে, পোস্টার গুলি অনেক সময় এই কমিক্স ফরম্যাটে। তো তার মানে কি এই জিনিসটা জনপ্রিয় হয়েছে। এবং আমরা আরো দেখেছি যে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে কিন্তু এখন গ্রাফিক নভেলে হ্যাঁ রূপান্তর হ্যাঁ করা হ্যাঁ, হয়েছে। ওই যে গ্রাফিক নভেল, বঙ্গবন্ধুর একটা গ্রাফিক নভেল আছে মুজিব, ওটা তো আমাদের মুজিব, জি ছেলেটাই আঁকছেন, আমার অ্যাসিস্ট্যান্ট তন্ময়, ওই যে কার্টুন জি। পিপলের যে প্রধান, সেই তো এটা করেছে। বঙ্গবন্ধুর উপরে গ্রাফিক নভেল 12 খণ্ডের, এবং নাম হচ্ছে বাচ্চাদের মুজিব। মধ্যে কিন্তু এটা বেশ মুজিব, জনপ্রিয়, এই গ্রাফিক নভেল হ্যাঁ নিয়ে হ্যাঁ, অনেক অনেক জনপ্রিয়। উচ্ছ্বসিত এবং অনেকে। দেখবেন একটা জিনিস, কমিক্স থেকে কিন্তু অ্যানিমেশন হয়, তাই না? যেমন জি। ব্যাটম্যান, সুপারম্যান, এগুলো সবই কমিক্স, হুম, কমিক্স থেকে অ্যানিমেটেড হয়েছে। তো সো আপনি যেহেতু বঙ্গবন্ধুর একটা কমিক্স পেয়ে গেছেন হাতে, এখান থেকে অ্যানিমেশন করাটা অনেক সহজ, এগুলো স্টোরি বোর্ড আপনি পেয়ে গেছেন। তো কাজেই জি। আমাকে প্রপার চ্যানেলে আসতে হবে। আমাকে প্রথমে কার্টুন রাখতে হবে, আমাকে প্রথমে কমিক্স স্ট্রিপ রাখতে হবে, আমাকে কমিক্স রাখতে হবে, আমাকে গ্রাফিক নভেল রাখতে হবে, তারপরে আমি অ্যানিমেশনে যাবো। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, প্রপার চ্যানেলে যাচ্ছি। আবার এটা যাওয়া মানে হচ্ছে আমরা হয়তো সাকসেসফুল হবো। কমিক্স কার্টুনিস্ট হিসাবে আমরা মোটামুটি সাকসেসফুলি বলা যায়। এখন আমরা যারা অ্যানিমেটর আছে, যারা তাদের দিকে তাকায় আছে, তারা হয়তো আরো নতুন কিছু দিতে হবে। তারা নতুন কিছু দিচ্ছ, অনেক ভালো ভালো অ্যানিমেটর আছে আমাদের দেশে। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সংবাদ প্রকাশের দর্শকদের জন্য যদি আপনার কোনো বার্তা থাকে একটু শেয়ার করবেন। সংবাদ সংবাদ প্রকাশ। মানে বুঝলাম না, প্রশ্নটা বুঝতে পারিনি। স্যার, আমাদের সংবাদ প্রকাশ, আমাদের যে নতুন ও সংবাদ আচ্ছা আচ্ছা। মাধ্যম সংবাদ প্রকাশের দর্শকদের জন্য যদি ও আপনার কোনো আচ্ছা, বার্তা থাকে। আমি আমি সংবাদ প্রচার দর্শকদের জন্য বলবো যে আপনারা আসলে এই এমন একটা কিছু করেন। আমরা একটা ক্রাইসিস টাইমের ভিতর দিয়ে যাচ্ছি, প্যান্ডামিক, একটা কি বলে দুর্ভিক্ষ, কি বলে একটা মহামারীর ভিতর দিয়ে মহামারী। যাচ্ছি। মহামারীর ভিতর দিয়ে যাচ্ছে, এটা খুবই একটা ক্রাইসিস টাইম। আপনারা সবাই তো বাসায় থাকবেন, বাসায় থাকতেই হবে, মাস্ক ব্যবহার করবেন, হাত টাত ধোবেন, এগুলো তো আছেই। পাশাপাশি কোনো একটা ক্রিয়েটিভ কাজ করবেন, কোনো একটা ক্রিয়েটিভ কাজ করার চেষ্টা করবেন। আইদার একটা গল্প লিখে ফেলেন, কিংবা একটা উপন্যাস লিখে ফেলেন, কিংবা একটা কমিক্সই রাখেন। হ্যাঁ, কারণ ড্রয়িংটা কিন্তু একটা জিনিস হতে পারে, অনেক সময় আমরা বলি দৌড় আমি কি ড্রয়িং আঁকবো, আমি কি ছবি আঁকবো, আমার ছবি তো ভালো না। কিন্তু আসলে কি প্রত্যেকটা মানুষের একটা স্টাইল আছে, সে যত খারাপই আঁকুক তার একটা স্টাইল আছে। স্টাইলটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার স্টাইলেই একটা কিছু তৈরি করেন, সেটা পরে এটা ইতিহাস হয়ে যাবে। কাজে এই প্যান্ডামিক সময়ে আপনারা এমন একটা কিছু করেন, যেটা হয়তো এই সময়টা যখন পার হবে, তখন আপনি বলতে পারেন যে আমি এই সময় এটা করেছিলাম। এটা তখন আপনাকে একটা আপনাকে একটা ভালো লাগার ব্যাপার উপহার দিবে, নস্টালজিক একটা ফিলিংস তৈরি হবে। বা নিজের প্রতিভাগুলোকে নতুন করে আরেকবার না, জানা যাবে যে রাইট রাইট। অনেকে হয়তো জানতো না আমার আমাদের যে নতুন কোনো আমাদের প্রতিভা মনে আছে। রাখতে হবে, আমাদের স্যার আইজ্যাক নিউটন, পৃথিবী বিখ্যাত যে বিজ্ঞানী, তারা যখন ওই যে প্লেগ, বিশাল একটা মহামারী গেছিল 100 বছর আগে, জি। নিউটনের সময়, তখন কিন্তু উনি গ্রামে চলে গেছিলেন, 2.5 বছর গ্রামে ছিলেন। ওই 2.5 বছর গ্রামে থেকে তিনি পৃথিবীর যে বিখ্যাত যে আবিষ্কার, মধ্যাকর্ষণের 3 সূত্র, তারপরে যে এই রঙের 7 রঙের যে ব্যবহার, অনেক কিছু, অনেক অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার কিন্তু ওই 2.5 বছর বসে ঘরে বসে বসে চিন্তা করে বের করেছে। তো so আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের সবারই ব্রেন কিন্তু আহ, একই রকম। তাই নিউটনের যে ব্রেন আলাদা, নিউটনের ব্রেন উনি সবচেয়ে বেশি ইউজ করছেন। নিউটন তো খুব সম্ভবত 28% ব্রেন ইউজ করছেন, আইনস্টাইন বোধ হয় 24% ইউজ করছেন। কিন্তু আমার একটু ভুলও হতে পারে এদিক ওদিক, কিন্তু আমরা সাধারণ মানুষরা বোধ হয় 7% ইউজ করি। কিন্তু একটা ব্রেনকে হাইয়েস্ট ইউজ করা সম্ভব। সেই জন্যই বলি, আপনারা এই প্যান্ডামিক সময়টাকে কাজে লাগান, কিছু একটা করেন। আইদার একটা উপন্যাস লিখে ফেলেন, তাহলে একটা গল্প লিখে ফেলেন, কমিক্স বানায় ফেলেন। সবাই আমরা পারি, আমরা সবাই, মানুষ কিন্তু সবাই ছবি আঁকতে পারে। কিন্তু মানুষ আগে যখন গুহায় ছবি আঁকতো, তার মানে কি জিনিস শুরু হয়েছে কিন্তু ছবি দিয়ে। হাইরোগ্লিফিক্স আসছে মাত্র 5,000 বছর আগে, যে লেখালেখির ব্যাপারটা আসছে মাত্র 5,000 বছর আগে বিষয়টা। তার আগে কিন্তু মানুষ শুধু ছবি এঁকেছে। কাজে আপনার আমার ভিতরে ছবি আঁকার ব্যাপারটা আছে, এটাকে আপনারা বের করে রাখতে পারেন। তো সবার আপনাকে শেষ অনেক কথা, সবাই ধন্যবাদ ভালো থাকবেন, আমাদের সুস্থ সঙ্গে থাকার থাকবেন। জন্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য, এবং আশা করছি আবারও দেখা হবে আমাদের অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন স্যার।